জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কম হচ্ছে, ফলে কমে গেছে উপরিভাগের পানির ব্যবহার। এই চাপ গিয়ে পড়ছে ভূগর্ভস্থ পানির ওপর। 2 কোটি জনসংখ্যার মেগাসিটি ঢাকায় বসতবাড়ি আর কলকারখানায় ব্যবহৃত বেশিরভাগ পানির যোগান আসছে মাটির নিচ থেকে। গবেষকরা বলছেন, এর ফলে প্রতি বছর 2 মিটার করে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে ঝুঁকি বাড়ার সাথে সাথে নষ্ট হচ্ছে মাটির গুণগত মানও। সবকিছু বিবেচনায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে ঢাকা ওয়াসা মেগা প্রকল্প গ্রহণ করলেও লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে সামান্যই। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের 11তম পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। ঘনবসতিপূর্ণ এ শহরে প্রতিবছর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে গভীর নলকূপ স্থাপন করে 2 কোটি মানুষের পানির চাহিদা মেটাচ্ছে ঢাকা ওয়াসা। 1 দশক আগে 600 থেকে 700 ফিট মাটির নিচ থেকে পানির উত্তোলন করা গেলেও মাত্র কয়েক মাস আগে গভীর নলকূপ স্থাপনে গিয়ে বিপত্তি বাধে। 700 ফিটের সেই স্তর ঠেকেছে 950 ফিটে। নির্মাণাধীন ভবনের সয়েল টেস্টের ক্ষেত্রেও পানির স্তর খুঁজে পাওয়া চ্যালেঞ্জ হয়েছে অনেকের কাছে। কিছু বছর আগে আমরা এটা পাইতাম আর কি, অল্পতেই বোরিং করলে পানি পাই যেতাম বা আমরা করলাম, কিন্তু এখন একটু আপনার অনেক ডিপে যেতে হয়। যখন 5 বছর 10 বছর আগে করছি 300 থেকে 400, এখন আমাদের বোরিং করতে হয় 1000 ফিট। পানি উন্নয়ন বোর্ডের যৌথ গবেষণা বলছে 1996 সালে ঢাকায় পানির স্তর ছিল 25 মিটারে, যা 2005 সালে 45, 2010 সালে 60 মিটার এবং 2023 সালে এসে 75 মিটারে নেমেছে। 2050 সালের মধ্যে এটি নেমে যেতে পারে 120 মিটারে। 2012 সালে ঢাকা ওয়াসা ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমাতে প্রায় 17,000 কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প হাতে নেয়। মাটির নিচ থেকে পানি উত্তোলনের হার 78 থেকে 30 ভাগে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ঢাকা ওয়াসা, যেটি 2023 সাল নাগাদ মাত্র 13 ভাগ অর্জন করতে পেরেছে তারা। মহানগরী ঢাকা প্রতিনিয়তই বর্ধিত হচ্ছে, সেই সাথে বাড়ছে এ শহরের জনসংখ্যা। এই বিশাল জনসংখ্যার পানির চাহিদা মেটাতে ঢাকা ওয়াসা রাজধানীর বিভিন্ন পয়েন্টে এ ধরনের গভীর নলকূপ খনন করেছে। ব্যক্তি পর্যায়ে অনেকে এই গভীর নলকূপ খনন করছে, আর এই কারণেই গবেষকরা বলছেন ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর 2 মিটার নিচে নামছে। তার সাথে যত্রতত্র কংক্রিটের ব্যবহার এই শহরের বিপদ আরও বাড়াচ্ছে। সব মিলে আমরা যেভাবে পানি উত্তোলন করছি সেই অনুযায়ী পানি কিন্তু পুনর্ভরণ হচ্ছে না অ্যাকুইফারে, সে কারণেই পানির স্তর নেমে যাচ্ছে। সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার বেসিক্যালি ইন্টারকানেক্টেড, ভিতরে দিয়ে তারা একে অপরের জায়গায় যাওয়া আসা করে। সো সারফেস ওয়াটার শুকিয়ে গেলে বৃষ্টিও কমে যাবে এবং সেটার কারণে আবার গ্রাউন্ড ওয়াটার রিচার্জও কমে যাবে। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আরও খারাপ দিকে যাচ্ছি। রাস্তার ধারে যদি আমরা কয়েকটা কূপ বসাই তাহলে দেখা যাবে যে এবং সেটা ফিল্টার করে পানি যদি পাঠানোর ব্যবস্থা করি তাহলে দেখা যাবে যে আমার জলবদ্ধতাও থাকছে না, আবার এই যে ভূগর্ভস্থ পানির স্তর যেটা দ্রুত নেমে যাচ্ছে সেটা আংশিক হলেও কিছুটা আমাদের সেটা কিছুটা ব্যালেন্স করতে পারছে। কয়েক দশক আগেই ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার পূর্বাভাস দেন গবেষকরা। 2024 সালে সেটি বিপদসীমা অতিক্রমের পথে বলে মত তাদের। তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ সবার। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বৃষ্টির পরেও ভ্যাপসা গরমে অস্বস্তিতে রাজধানীবাসী। তবে আবহাওয়া অফিস বলছে সোমবার থেকে কয়েকদিনের টানা বৃষ্টিতে তাপমাত্রা কমবে, আর দেশের অনেক স্থানেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। একই সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ ও নিম্নচাপের পূর্বাভাসও রয়েছে। বজ্রপাত থেকে নিরাপদে থাকার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মইদুল ইসলাম। তীব্র তাপপ্রবাহের অসহনীয় গরমের পর বৃহস্পতিবার রাতে রাজধানী সহ অনেক এলাকায় হয়েছে কাঙ্ক্ষিত বৃষ্টি। তখন যেন স্বস্তি ফিরে পায় প্রাণ প্রকৃতি। কিন্তু দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল সহ অনেক এলাকায় তেমন বৃষ্টিপাত না হওয়ায় সেখানে অব্যাহত আছে অসহনীয় তাপপ্রবাহ। আগামী সোমবারের পর থেকে সারা দেশেই বাড়বে বৃষ্টিপাত। কয়েকটি কালবৈশাখী ঝড়সহ বয়ে যেতে পারে দমকা হাওয়া, সেই সাথে কমবে তাপমাত্রা। 6 তারিখ থেকে মোটামুটি সারা দেশে তাপপ্রবাহটা অনেকটা প্রশমিত হবে এবং প্রশমিত হবে অর্থাৎ 6 তারিখ থেকে দেশে অনেক জায়গাতে বৃষ্টিপাতের প্রবণতাটা
বৃদ্ধি পাবে। এখন যেভাবে দেখছি আমরা দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম, সিলেট, বরিশালে অঞ্চলে, ঢাকা বিভাগ উত্তর পূর্ব পাশের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বেশি আছে এবং 6 তারিখ থেকে বৃষ্টিপাতের এলাকাটা বৃদ্ধি পাবে এবং সারা দেশে বৃষ্টিপাত হবে। তখন কিন্তু তাপপ্রবাহটা অনেকটা সহনীয় অবস্থায় আসবে। মে মাসের মাঝামাঝি সময় বা দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। মে মাসের যে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে, এটা মে মাসের দ্বিতীয়ার্ধে। এদিকে মে মাস জুড়ে সারা দেশেই স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তাই এপ্রিল মাসের মতো অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আজ থেকে মাধ্যমিক স্কুল খুললেও তীব্র তাপপ্রবাহের কারণে এদিন বন্ধ থাকবে 25 জেলার শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে। তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী রোববার থেকে খুলবে। সীমান্তের ওপারে অতিবৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের হাওরে পানি প্রবেশের ফলে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়ছে নদ নদীর পানি। তবে সময় মতো ফসল কেটে নেয়ায় বড় ফসলের বড় ক্ষতির ঝুঁকি নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। সিলেটের প্রধান নদী সুরমা ও কুশিয়ারার পানি কয়েকটি পয়েন্টে শুষ্ক মৌসুমেও বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সিলেটে অতিবৃষ্টি না হলেও ভারতের মেঘালয় পাহাড়ে অব্যাহত বৃষ্টির ফলে পাহাড়ি ঢলে বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি। এছাড়া পিয়াইন, ধলাই ও সারি নদীর পানির উচ্চতা বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 8 মে প্রথম দফা উপজেলা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের কয়েকটি এলাকার নির্বাচনী পরিবেশ। কক্সবাজারের চেয়ারম্যান প্রার্থীর ওপর সাবেক এমপির হামলার অভিযোগে ও নেত্রকোনায় স্থানীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ এনে শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থীরা। আর মেহেরপুরে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নিয়ে জনপ্রশাসন মন্ত্রীর বড় ভাই হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে সিরাজগঞ্জে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কেউ আইন বিরোধী কিছু করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টেকনাফে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলমের একটি সমাবেশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে। চেয়ারম্যান নুরুল আলম সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার রাত 10টার দিকে টেকনাফের মহেশখালিয়াপাড়া এলাকায় তার উপর গুলিবর্ষণ করা হয়। আমাকে লক্ষ্য করে পরিবর্তন করে। আর নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের অযাচিত হস্তক্ষেপ ও নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আরেক চেয়ারম্যান প্রার্থী। অন্যদিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম ছাড়া অন্য কাউকে ভোট দেওয়া যাবে না এবং কারো এজেন্টও থাকতে পারবে না বলে হুমকি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রীর বড় ভাই ও শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা নির্বাচনে কেউ আইন বিরোধী কিছু করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেবো না, সে যেই হোক না কেন। অভিযোগ করতেছে, অভিযোগ দেবে, আমরা অভিযোগ কোথায় দেখবো, প্রমাণ মানে তথ্য প্রমাণ নেব, তদন্ত করব, সত্য হলে তার জন্য ব্যবস্থা যেটা আছে আইনে সেটাই নিয়ে নেব। শুক্রবার সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের মাঠের রাজনীতিতে
ব্যর্থতার কারণেই তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারেননি। শুক্রবার দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। দেশি বিদেশি চাপ সামলাতে মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোকে নিয়ে রাজনীতি করার কথাও বলেন তিনি, জানাচ্ছেন তামজিদ সুমন। ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। জানান, আওয়ামী লীগের হীরক জয়ন্তী ও শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচি পালন করা হবে। প্রশ্নের জবাবে কাদের বলেন, দেশের বিরোধী দলের বিবৃতি সর্বস্ব রাজনীতি তাদেরকে জনবিমুখ করেছে। আওয়ামী লীগের কারণে বেগম জিয়াকে বিদেশে পাঠানো হচ্ছে না বিএনপির এমন অভিযোগের জবাব দেন তিনি। বলেন, আইনি যুদ্ধে ব্যর্থতায় আইনি ফাঁদে আটকে আছেন বেগম জিয়া। 1 বছর যে বিচার শেষ হতো সেটা 10 বছরেও শেষ হয়নি। এটার জন্য বিএনপির নেতারা দায়ী। তারা লিগ্যাল ব্যাটেল করতেও ব্যর্থ হয়েছে বেগম জিয়ার জন্য। আবার তারা রাজপথে এমন কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারেননি যে বেগম জিয়ার মুক্তির দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে। বিদেশি চাপ সৃষ্টিকারী দেশগুলো এখন নিজেরাই চাপে রয়েছে মন্তব্য করে কাদের বলেন, তাদের চাপ মোকাবেলায় আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাজনীতি করতে হবে। দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি। আমাদের আরও সুসংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। জোটের রাজনীতিও আমাদের 14 দলীয় জোট, এই রাজনীতিটা তো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে এদেরকেও আমাদের কাছে টানতে হবে। বাস্তব কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। উপজেলা নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ভোট যেন কোনোভাবেই প্রভাবিত না হয় সেসব দায়িত্ব পালন করবে আওয়ামী লীগ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। 7 জানুয়ারির ডামি সংসদ নির্বাচনের মতোই সারা দেশে প্রহসনের উপজেলা নির্বাচন আয়োজন করা হয়েছে দাবি করে জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা। সরকার উৎখাতের ষড়যন্ত্র প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তারা বলেন, কাকে সরিয়ে কাকে ক্ষমতায় বসানো হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। আরও জানাচ্ছেন মিজান রহমান। রাজধানীর উত্তরায় সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, দলীয় নেতাদের মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হলেও আন্দোলন অব্যাহত থাকবে। 7 জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, দেশবাসী একসময় ক্ষমতাসীন দলের সব অপকর্মের বিচার করবে। প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে? আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার? কোনো রাজনৈতিক দলের নয়, এই দায়িত্ব তো জনগণের। আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন, তাকে মালিকানা ফেরত দেন। জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না বসাবে। আমাদের গাছপালা ধ্বংস করে সেখান থেকে যে টাকা, এই টাকাগুলো রাখবেন কোথায়? এই টাকাগুলো রাখার জন্য এই ক্ষমতাসীন দলের লোকরাই তারাই তো বিদেশ পাড়ি দিচ্ছে। এটাই তো খবরে আসছে, এটা তো মিথ্যা কথা নয়। এদিকে নয়াপল্টনে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, 7 জানুয়ারির ডামি সংসদ নির্বাচনের অনুকরণে প্রহসনের উপজেলা নির্বাচনের আয়োজন করা হয়েছে। ভোট হরণের একটি দেশে যেখানে আওয়ামী লীগ ক্ষমতায়, যারা ভোট বিশ্বাস করে না, সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না, তাদের অধীনে যারা নির্বাচন করতে চায় তারা তো মূর্খের স্বর্গে বাস করে। এই বাস্তবতায় বিএনপি মনে করে ক্ষমতালিপ্ত হাসিনার অধীনে উপজেলা নির্বাচনে আপনাদের অংশগ্রহণ কখনোই গণতন্ত্রকামী জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে পারে না। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপিকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হয়নি বলেই অতি বাম অতি ডান সবাই সরকারকে সরাতে চায়। জনগণ সরকারের উপর বিরক্ত জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তেই হবে। হতাশ হওয়ার কিছুই নাই। পৃথিবীর ইতিহাসে আছে স্বৈরাচারেরা ষড়যন্ত্র করে সরকারি প্রশাসনকে ব্যবহার করে
বিরোধী দলকে কিছুক্ষণের জন্য, কয়েকদিনের জন্য, কিছুদিনের জন্য দাবিয়ে রাখবে। বাংলাদেশের মানুষ এই পবিত্র জুম্মার দিন বলে যায় জেগে উঠবে, কারণ জেগে ওঠার সময় খুব কাছে। সংসদের চলতি অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করার পর পদত্যাগ করে দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিক ও বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার অব্যাহত রয়েছে উল্লেখ করে এ সম্পর্কিত আইনটি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সরকার বিরোধী কণ্ঠস্বর নিস্তব্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। এসব কালো আইনের মাধ্যমে সাংবাদিক ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে দিনের পর দিন কারান্তরীণ রাখা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। সংবাদ মাধ্যমে ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে অংশগ্রহণের আহ্বানও জানান মির্জা ফখরুল। তীব্র দাবদাহের পর দেশের কোনো কোনো জেলায় বৃষ্টি হলেও খুব একটা কমেনি গরম। বিশেষ করে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল সহ অনেক এলাকায় তেমন বৃষ্টিপাত না হয় সেখানে অব্যাহত আছে অসহনীয় তাপপ্রবাহ। তবে সোমবার থেকে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাথে কালবৈশাখী ঝড়সহ বয়ে যেতে পারে দমকা হাওয়া। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে আজ বন্ধ রয়েছে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো আগামীকাল থেকে খুলবে। তাপপ্রবাহের খবর জানতে যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু। সরাসরি তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাজু, রাজশাহীতে সকালের তাপমাত্রা কেমন দেখছেন, আর বৃষ্টির কোনো পূর্বাভাস কি আবহাওয়া অফিস দিয়েছে কিনা সেটিও আপনি আমাদের জানাবেন। হ্যাঁ শাওন, গত কয়েকদিনে ঢাকা সহ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হলেও রাজশাহী সহ উত্তরাঞ্চলে এ পর্যন্ত বৃষ্টিপাতের কোনো খবর নেই এবং স্থানীয় যে আবহাওয়া অফিস তারা কোনো সুখবর এ পর্যন্ত দিতে পারেনি যে কবে নাগাদ বৃষ্টি হবে। তা আসলে এখানকার যে আবহাওয়া অফিস তারা বৃষ্টির তথ্য দিতে পারে না, তারা নির্ভর করে ঢাকা আবহাওয়া অফিসের তথ্যের ভিত্তিতে। আর আজকে সকালে আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়েছি, আজকে সকালে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরই মধ্যে অতিক্রম করেছে। গতকালও 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল। অর্থাৎ রাজশাহীতে যে তীব্র দাবদাহ চলছে সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং এই এপ্রিলের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত যে দাবদাহ, সেই দাবদাহে অব্যাহত থাকার কারণে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ তারা পড়েছে চরম বিপাকে। দিন রাত কখনোই তারা স্বস্তিতে পাচ্ছে না। তারা যারা কাজ করছে মাঠে ঘাটে এবং যারা শ্রম বিক্রি করছে, বিশেষ করে রাজমিস্ত্রি, তারপর রিক্সা চালক, তারা কিছুক্ষণ পর দেখছি আমরা ঠান্ডা কোনো স্থানে তারা বসে থাকার চেষ্টা করছে। অর্থাৎ তারা যে গরমে যে ক্লান্তি, সেই ক্লান্তি দূর করার চেষ্টা করছে, কিন্তু কোথাও কোনো স্বস্তি তারা পাচ্ছে না। আর আপনাকে একটু তথ্য জানিয়ে রেখে, এই যে ধারাবাহিক দাবদাহের কারণে কৃষিক্ষেত্রে বিশেষ করে রাজশাহী অঞ্চলে যেহেতু আমের একটি অর্থনৈতিক অঞ্চল, আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এরই মধ্যে প্রায় 40 ভাগ মুকুল ঝরে পড়েছে, আমের যে গোটা সেই গোটাগুলো ঝরে পড়েছে। স্থানীয় কৃষি বিভাগ থেকে আমাদের এমনটি বলা হয়েছে এবং তারপর পোলট্রি শিল্পে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। রাজশাহীতে অনেক পোলট্রি খামার এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে আজকে পর্যন্ত, কালকে খোলা হবে কিনা তারা এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা সেটা বলতে পারেনি। তবে অভিভাবকদের সঙ্গে আমি কথা বলছি, তারা বলেছে যে যেহেতু দাবদাহ থাকবে এ কারণে তারা দাবি করেছে যে সকালে কোনো মর্নিং শিফট চালু করা যায় কিনা, বিশেষ করে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত তারা এই স্কুলগুলো চালু রাখার দাবি জানিয়েছে। শাওন, জানছিলাম তাপপ্রবাহের খবর। এবার আমরা যাব খুলনায় আমাদের সহকর্মী সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়বের কাছে। তৈয়ব, গরমের কারণে তো বিভাগের সব জেলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি, তো আর কি খবর আপনার কাছে রয়েছে? আবহাওয়া অফিসই বা কি বলছে?
জি শাওন, আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন, আসলে খুলনায় আমি একটু আগে আবহাওয়া অফিসের সাথে আলাপ করছি। তারা আমাকে জানিয়ে যে সকাল 9টায় আবহাওয়ার তাপমাত্রা ছিল 33 ডিগ্রি। আমি এখন রয়েছি নগরের রুজভেল যেটি ঘাট এলাকা। এখানে কিন্তু হাজার হাজার শ্রমিকে দেখছেন এখানে এই জাহাজগুলোতে কাজ করে, তারা মাল ওঠানামা করে, কিন্তু এই তাপমাত্রার কারণে তারা কিন্তু তাদের এই হাজার হাজার জায়গায় সংখ্যা অনেক 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 ওই যে ওই কমে এসেছে। তারা কাজ করতে পারছেন না। তারা যখন তাপমাত্রা থাকে তখন রেস্ট নিয়ে আসেন। মানে আগে একটা ট্র্যাক লোড করতে যে সময় লাগতো, এখন সেই সময় লাগছে দ্বিগুণ এবং যে ওই 3 গুণ। আর এখানকার যারা লেবার সর্দাররা জানিয়েছেন যে একটা ওই কার্গো আগে 2 দিনে বা 3 দিনে তারা পূর্ণ কাজ করতে পারলো, এখন সেটা 7 দিন নিয়ে যাচ্ছে শুধু ওই শ্রমিক সংকটের কারণে। এখানে আমি খোঁজ নিয়ে আরও জানালাম, এখন দেখানো অন্তত এখানে ওই 10-12টা পয়েন্ট রয়েছে, কিন্তু মাত্র 2টা পয়েন্টে কাজ হচ্ছে, তাও স্বল্প সংখ্যক শ্রমিকই। আরেকটা কথা বলে রাখি আপনাকে, আমি খুলনা আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে এবছর 30 এপ্রিল খুলনার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.8 পয়েন্ট, যা ছিল ওই 25 বছরের ওই সর্বোচ্চ। আর আমি শুনেছি আজকে স্কুল কলেজ সব কিছু বন্ধ আছে, তবে আগামীকাল থেকে নাকি স্কুল কলেজগুলো ওই খুলবে। জি শাওন, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। জানছিলাম তাপপ্রবাহের সর্বশেষ খবর। মৌলভীবাজারে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোনো বিচারক পাবলিক স্টেটমেন্ট দিতে পারবেন না। প্রধান বিচারপতির অফিস একটি পাবলিক অফিস, শুধু তিনি মিডিয়ার সামনে কথা বলতে পারেন, অন্য কোনো বিচারক বা বিচারপতি তা পারবেন না। শুক্রবার রাতে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিচার বিভাগকে ডিজিটাল করা হচ্ছে, সেটি ধাপে ধাপে নিম্ন আদালত পর্যন্ত পৌঁছবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পরে প্রধান বিচারপতিকে সোনার তৈরি 2টি পাতা, একটি কুড়ির চায়ের ক্রেস্ট ও সোনার চাবি উপহার দেওয়া হয়। এ সময় অ্যাটর্নি জেনারেলকে সোনা দিয়ে বানানো 2টি পাতা, একটি কুড়ির ক্রেস্ট দেওয়া হয়। এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থী মানুষের জন্য নবনির্মিত ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন প্রধান বিচারপতি। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কম হচ্ছে, ফলে কমে গেছে উপরিভাগের পানির ব্যবহার। এই চাপ গিয়ে পড়ছে ভূগর্ভস্থ পানির ওপর। গবেষকরা বলছেন, প্রতি বছর 2 মিটার করে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে ঝুঁকি বাড়ার সাথে সাথে নষ্ট হচ্ছে মাটির গুণগত মানও। সবকিছু বিবেচনায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে ঢাকা ওয়াসা মেগা প্রকল্প গ্রহণ করলেও লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে সামান্যই। আবহাওয়ার রুদ্র রূপ নিয়ে ধারাবাহিকের 11তম পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। ঘনবসতিপূর্ণ এ শহরে প্রতিবছর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে গভীর নলকূপ স্থাপন করে 2 কোটি মানুষের পানির চাহিদা মেটাচ্ছে ঢাকা ওয়াসা। 1 দশক আগে 600 থেকে 700 ফিট মাটির নিচ থেকে পানির উত্তোলন করা গেলেও মাত্র কয়েক মাস আগে গভীর নলকূপ স্থাপনে গিয়ে বিপত্তি বাধে। 700 ফিটের সেই স্তর ঠেকেছে 950 ফিটে। নির্মাণাধীন ভবনের সয়েল টেস্টের ক্ষেত্রেও পানির স্তর খুঁজে পাওয়া চ্যালেঞ্জ হয়েছে অনেকের কাছে। কিছু বছর আগে আমরা পাইতাম আর কি, অল্পতেই বোরিং করলে পানি পাই যেতাম বা আমরা করলাম, কিন্তু এখন একটু আপনার অনেক ডিপে যেতে হয়। যখন 5 বছর 10 বছর আগে করছি 300 থেকে 400, এখন আমাদের বোরিং করতে হয় 1000 ফিট। পানি উন্নয়ন বোর্ডের যৌথ গবেষণা বলছে, 1996 সালে ঢাকায় পানির স্তর ছিল 25 মিটারে, যা 2005 সালে 45, 2010 সালে 60 মিটার এবং 2023 সালে এসে 75 মিটারে নেমেছে। 2050 সালের মধ্যে এটি নেমে যেতে পারে 120 মিটারে। 2012 সালে ঢাকা ওয়াসা ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমাতে প্রায় 17,000 কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প হাতে নেয়। মাটির নিচ থেকে পানি উত্তোলনের হার 78 থেকে 30 ভাগে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ঢাকা ওয়াসা, যেটি 2023 সাল নাগাদ মাত্র 13 ভাগ অর্জন করতে পেরেছে তারা। মহানগরী ঢাকা প্রতিনিয়তই বর্ধিত হচ্ছে, সেই সাথে বাড়ছে এ শহরের জনসংখ্যা। এই বিশাল জনসংখ্যার পানির চাহিদা মেটাতে ঢাকা ওয়াসা রাজধানীর বিভিন্ন পয়েন্টে এ ধরনের গভীর নলকূপ খনন করেছে। ব্যক্তি পর্যায়ে অনেকে এই গভীর নলকূপ খনন করছে, আর এই কারণেই গবেষকরা বলছেন ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর 2 মিটার নিচে নামছে। তার সাথে যত্রতত্র কংক্রিটের ব্যবহার এই শহরের বিপদ আরও বাড়াচ্ছে। সব মিলে আমরা যেভাবে পানি উত্তোলন করছি সেই অনুযায়ী
পানি কিন্তু পুনর্ভরণ হচ্ছে না অ্যাকুইফারে, সে কারণেই পানির স্তর নেমে যাচ্ছে। সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার বেসিক্যালি ইন্টারকানেক্টেড, ভিতরে দিয়ে তারা একে অপরের জায়গায় যাওয়া আসা করে। সো সারফেস ওয়াটার শুকিয়ে গেলে বৃষ্টিও কমে যাবে এবং সেটার কারণে আবার গ্রাউন্ড ওয়াটার রিচার্জও কমে যাবে। সব কিছু মিলে কিন্তু আমরা আরও খারাপ দিকে যাচ্ছি। রাস্তার ধারে যদি আমরা কয়েকটা কূপ বসাই তাহলে দেখা যাবে যে আমার, এবং সেটা ফিল্টার করে পানি যদি পাঠানোর ব্যবস্থা করি তাহলে দেখা যাবে যে আমার জলবদ্ধতাও থাকছে না, আবার আমার হচ্ছে এই যে ভূগর্ভস্থ পানির স্তর যেটা দ্রুত নেমে যাচ্ছে সেটা আংশিক হলেও কিছুটা আমাদের হচ্ছে সেটা কিছুটা ব্যালেন্স করতে পারছে। কয়েক দশক আগেই ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার পূর্বাভাস দেন গবেষকরা। 2024 সালে সেটি বিপদসীমা অতিক্রমের পথে বলে মত তাদের। তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ সবার। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। 1983 সালে মৌলভীবাজারে মনু প্রকল্প নামের একটি প্রকল্প বাস্তবায়ন করে সরকার, যার মূল লক্ষ্য ছিল বন্যার কবল থেকে ফসল রক্ষা ও বোরো মৌসুমে সেচের মাধ্যমে কৃষির উৎপাদন নিশ্চিত করা। কিন্তু 4 দশক পার হলেও সেচ নালার দৈর্ঘ্য বৃদ্ধি না পাওয়া আর সংস্কারের অভাবে প্রতি বছর প্রায় 5,000 হেক্টর কৃষি জমি পানির অভাবে অনাবাদি হয়ে পড়ে থাকে। মনু প্রকল্প নিয়ে মৌলভীবাজারের থেকে SM উমেদ আলীর পাঠানো 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার কাওয়াদিঘি হাওর ঘিরে মনু প্রকল্পের অবস্থান। প্রকল্পের আওতাভুক্ত 59 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতর 22,672 হেক্টর জমি রয়েছে। এই জমিতে সেচ সুবিধা দিতে 1983 সালে খনন করা হয় 105 কিলোমিটার সেচ নালা। 4 দশক ধরে এই নালার দৈর্ঘ্য না বাড়ায় প্রতি বছর প্রকল্পের ভেতর প্রায় 5,000 হেক্টর জমি অনাবাদি থাকছে। আবার অনেক স্থানে সঠিকভাবে সংস্কার না করায় কৃষক তাদের জমিতে সময় মতো পানি পাচ্ছেন না। 70-80 বিঘা জমি এর উপরে হয়তো আমার আছে, কিন্তু পানি পাইলাম না, কি তা করব। আমরা এই পর্যন্ত প্রকল্পর কোনো পানি পাইছি না। এখানে শুধু আমি নাই, এখানে প্রায় জায়গা আছে প্রায় 150 কেয়ার জায়গা, কিন্তু 150 কেয়ার জায়গার মধ্যে কেউ বিন্দু পরিমাণ প্রকল্পর পানি পাইছে না এই সিজনে। এই ড্রেনটা একবারে ছোটো থাকায় আমরা উত্তরাঞ্চলের চাষিগুলায় পানি পাই না। ড্রেনটা উপরের দিকেই বাঙ্গিয়া যায় গিয়া, আমরা নিচু এলাকায় পানি পাই না। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প এলাকায় 105 কিলোমিটার সেচ নালার সাথে আরও 20 কিলোমিটার নতুন সেচ নালা খননের একটি প্রকল্পের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। মেগা প্রকল্প বা এখানে একটি জিওবি বরাদ্দের একটি প্রকল্প গ্রহণ করা হলে আমাদের অতিরিক্ত আমরা প্রায় 20 কিলোমিটার ক্যানেল খনন করব, যার দ্বারা আরও প্রায় 3,000 হেক্টর এরিয়াতে ফসলের আবাদ করা সম্ভব হবে। পুরাতন সেচ নালা সংস্কার পাশাপাশি প্রস্তাবিত 20 কিলোমিটার সেচ নালা দ্রুত বাস্তবায়নের দাবি কৃষকদের। NTV নিউজ ডেস্ক। নদীতে 2 মাসের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষে 4 দিন পার হলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না জেলেরা। গত বছর এ সময় প্রতিদিন গড়ে 50 থেকে 100 মন ইলিশ চাঁদপুরের প্রধান মৎস্য আড়তে বেচা কেনা হতো, আর এই বছর প্রতিদিন 10 থেকে 15 মন ইলিশ সরবরাহ হচ্ছে। জেলেদের জালে আহরিত ইলিশ চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে নিয়ে আসলে কর্মব্যস্ততা বাড়ে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। তবে এবার সেই চিত্র ভিন্ন, মাছ কম, তাই হাক ডাক নেই আড়তে। এদিকে চাঁদপুর পদ্মা মেঘনা নদীর ইলিশ ছাড়াও দক্ষিণাঞ্চলের বেশ কয়েক জেলার ইলিশ ট্রলার ও ট্রাকে করে ঘাটে নিয়ে আসতো, কিন্তু এবছর ইলিশ কম পাওয়ায় দক্ষিণাঞ্চলের কোনো ইলিশ ঘাটে আসছে না। মাছঘাটে এখন 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়, আর ছোট আকারের 500 থেকে 700 গ্রামের ইলিশ 1300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। দেশের 60% চামড়া শিল্প কারখানা শ্রমিকদের ন্যূনতম মজুরি দিচ্ছে না বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। সকালে CPD কার্যালয়ে ট্যানারি শিল্পে মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন চ্যালেঞ্জ বিষয়ে এক ব্রিফিংয়ে গবেষণা এ তথ্য জানায় সংস্থাটি। একই সাথে চামড়া শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি 13,500 টাকা থেকে বাড়িয়ে 22,776 টাকা করার প্রস্তাবও দিয়েছে CPD। এ সময় চামড়া শিল্প খাতের ব্যবসায়ীরা বলেন 22,776 টাকা মজুরি এখনই বাস্তবায়ন সম্ভব না। সাভারে চামড়া শিল্প নগরীকে পরিবেশ বান্ধব করতে না পারার সরকারের ব্যর্থতার কারণে রপ্তানি পণ্যের ভালো দাম মিলছে না বলেও জানান উদ্যোক্তারা। এ খাতের সব পক্ষের সাথে আলোচনা করে যৌক্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ হবে বলে জানান ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।
ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22,776 টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। যেখানে আমরা জেনেছি যে শ্রমিক পক্ষের পক্ষ থেকে প্রস্তাবনা রয়েছে 25,000 টাকা, আবার মালিক পক্ষ থেকে তাদের মতো করে তারা 15,000-16,000 টাকার মতো তাদের একটা প্রস্তাবনা রয়েছে। যে আগামী দিনে যাতে যৌথভাবে মিলে মালিক শ্রমিক যৌথভাবে মিলে যাতে কারখানার কর্মপরিবেশে শ্রমিকদের মজুরি, শ্রমিকদের চাহিদা এবং একই সাথে কারখানার যে প্রতিযোগিতা সক্ষমতা বা তাদের যে মুনাফা, সেই মুনাফার বিষয়গুলো যাতে ইনশিওরড হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, উপজেলা নির্বাচনে বিএনপিকে নিতে ফাঁদ পেতেছিল সরকার, তবে তাদের দল সেই ফাঁদে পা দেয়নি। নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের মধ্যেই মারামারি করছে মন্তব্য করে তিনি বলেন, এতে প্রমাণ হয় বিএনপির ভোট বর্জনের সিদ্ধান্ত সঠিক। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার উৎখাতে কোনো ষড়যন্ত্র নয়, আন্দোলনের জন্য সংগঠিত হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ইমরুল হাসানের রিপোর্ট। সাবেক ছাত্রনেতা হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, আতঙ্ক থেকে এখনো কারাবন্দী করা হচ্ছে বিরোধী নেতাকর্মীদের। জেলে রাজনৈতিক কোনো বন্দী নেই। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস পাল্টা প্রশ্ন করেন, তাহলে ১/১১ সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের কেন জেলে যেতে হয়েছিল? বেগম খালেদা জিয়াকে সরকার হত্যা করতে চায় অভিযোগ করে তিনি বলেন, আইনের দোহাই দিয়ে বিএনপির প্রধানকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। কথা বলেন উপজেলা নির্বাচন নিয়েও। প্রতীকবিহীন উপজেলা নির্বাচন ফাঁদ ফেলেছিলেন, বিএনপিকেও নির্বাচনে নেবেন, কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। 7ই জানুয়ারি কি ভোট দিতে গিয়েছিল লোকজন? এবারও যাবে না। সরিষাবাড়ি, কক্সবাজার, বরিশাল, ওরা নাকি বলছে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না, আমার প্রার্থী দাঁড়াবে। কুকুরে কুকুরে কামড়া কামড়ে করতেছে, আমরা শুধু দেখি না, আমাদের দেখার বিষয়। ওরা ওদের প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে দেবে না, বিএনপির প্রার্থী দাঁড়ালে কি দাঁড়াইতে অবস্থাটা? তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে। ডান বাম মিলে সরকার হটাতে চায়, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাব দেন বিএনপি নেতারা। আপনি উৎখাত হন, আপনার সরকার উৎখাত হোক, এটা তো জনগণ চাইছে। আর ক্ষমতায় আসা না আসা এটা কোনো রাজনৈতিক দলের উপর তো নির্ভর করে না, এটা নির্ভর করে জনগণের উপর। গ্রেফতার করে পৃথিবীর কোনো আন্দোলন, কোনো স্বৈর শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় না, আমার জানা নাই। একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে। আমরা আন্দোলন গড়ে তুলছি, আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। এদিকে ওলামা দলের নতুন কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মঈন খান বলেন, কোনো ষড়যন্ত্র নয়, আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে বিরোধী দলগুলো। এখানে ষড়যন্ত্রের তো কোনো প্রশ্ন নেই। এদেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। এদেশের বিচার বিভাগ দেখুন, এদেশের পুলিশ প্রশাসন দেখুন, এদেশের বিচার বিভাগ। বাংলাদেশের 18 কোটি মানুষ ডান বাম মধ্য সবাই মিলে প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে 148টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে আগামী 8 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মাগুরা সদর উপজেলা ও শ্রীপুর উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচন। প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা রকমের প্রতিশ্রুতি। প্রচণ্ড গরমে বাড়ি বাড়ি ও হাট বাজারে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থী ও সমর্থকরা। এদিকে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তীব্র তাপপ্রবাহের মধ্যেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নিজেদের জন্য ভোট প্রার্থনা করছেন তারা। এছাড়া কেরানীগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রামে উপজেলা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানতে কারওয়ান বাজারে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। মিজান, বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন?
ফারজানা, বাজারের অবস্থা খুবই টালমাটাল। এই যে আজকে বাজারের বিভিন্ন জিনিসপত্রের দাম জানতে এসে ফার্স্টেই যেই খবরটিতে বা যেই কারণে মানুষ খুবই দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে সেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের মুরগির দাম। এই রমজান মাস যে শেষ হলো কিছুদিন আগে এবং এই ঈদের শেষ পর্যন্ত, ঈদের পরেও প্রথম সপ্তাহে যে বিভিন্ন ধরনের মুরগি, বিশেষ করে সোনালী মুরগি, ব্রয়লার মুরগি বা দেশি মুরগি, যেই মুরগির কথাই বলেন, প্রত্যেকটা মুরগির দাম কিন্তু অনেক কম ছিল। এই যে কিছুদিনের ব্যবধানে, 2 সপ্তাহের ব্যবধানে সোনালী জাতের মুরগিতে 50 থেকে 60 টাকা বেড়ে গিয়েছে। 400 টাকা কেজি এই কারণ বাজারে সোনালী মুরগি বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম 180-90 টাকা ছিল, সেটি 210-20 টাকা। দেশি মুরগির দামও অনেক বেশি, আগে 550, 580, 600 টাকা, এটি এখন 700 টাকা। এবং অন্য মুরগি যে লেয়ার মুরগি রয়েছে সেই মুরগিও কিন্তু 340 টাকা। অর্থাৎ মুরগির বাজার খুবই অস্থির। এটি এই গরমের কথা বলছেন যে গরমে অনেক খামারিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মুরগি মারা গিয়েছে, তার প্রভাবে দাম বেড়ে গিয়েছে। কিন্তু যারা ভোক্তা তারা কিন্তু বলছেন যে খেয়াল খুশি, ব্যবসায়ীদের খেয়াল খুশি বা সিন্ডিকেট যেটা গড়ে উঠেছে সেই কারণেই মুরগির এই অবস্থা। পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে সব ধরনের মুরগির দাম। ডিমের দামও এই গত 2 দিনের ব্যবধানে লাল ডিম এবং সাদা ডিম এই দুইটিতেই কিন্তু 10 টাকা বেড়েছে। 110 টাকা ডজন ছিল সাদা এবং 115 টাকা ডজন ছিল লাল ডিম, সেটি কিন্তু 125 টাকা এবং 115 টাকা, এই ধরনের 10 টাকা বেড়েছে। এছাড়া যে পেঁয়াজ এবং আলু এর দামও কিন্তু রমজান মাসের থেকে এখন আবার বেড়ে গিয়েছে। ভারতীয় আমদানি করা পেঁয়াজ এবং বাংলাদেশের মৌসুমের পেঁয়াজ ওঠার পরে 50 টাকা কেজিতে আসছিল, সেটি কিন্তু আজকে বাজারে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। আলুর দামও ছিল 40-45 টাকা, সে আলু 50 টাকার বেশি গিয়েছে। এছাড়া অন্যান্য শাকসবজি, গ্রীষ্মকালীন যেসব শাকসবজির দাম সেইগুলো প্রচণ্ড চড়া এবং প্রত্যেকটি সবজির দামই বেশিরভাগ গ্রীষ্মকালীন এখন যে সবজিগুলো এসেছে যেমন বরবটি বা সিমরিকা, এগুলো সবই 50 টাকার বেশি, 50 টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বাজার পরিস্থিতি খুবই টালমাটাল অবস্থায় রয়েছে। ফারজানা, আমরা জানছিলাম বাজার দরের খবর। উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীকে সমান চোখে দেখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় রাশেদা সুলতানা এই নির্দেশ দেন। তিনি বলেন, নির্বাচনে কেউ হামলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। যদি কেউ এই নির্দেশ অমান্য করে তার দায় তাকেই নিতে হবে। আপনার একটু মনে হয় যে আমি 10% ভোট পেয়ে যেতে, একটাই নির্দেশনা, আপনারা সব প্রার্থীকে সমান চোখে দেখবেন, নিরপেক্ষতার সাথে দেখবেন, যে হাঙ্গামা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। এটাই আমাদের নির্দেশনা, কমিশনের এটাই নির্দেশনা এবং ওনারা এই নির্দেশনায় প্রতিপালন করবেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেশে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বেড়েছে আর এ কারণে দেশের অগ্রযাত্রা থেমে নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিক ও উদ্যোক্তা মহাসম্মেলনে তিনি একথা বলেন। দেশের উদ্যোক্তা বিষয়ক ব্যতিক্রমী অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমে 2000 তরুণ উদ্যোক্তাদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের মাধ্যমে দেশ ও দেশের বাইরে 12 লাখের বেশি তরুণ তরুণীদেরকে 26টি ব্যাচের মাধ্যমে টানা 90 দিন করে বিনামূল্যে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে সম্মেলনে উল্লেখ করা হয়। এসব প্রশিক্ষণ কর্মশালায় তরুণদের ব্যবসা ভাবনা, কেনা বেচার সুযোগ, ভলান্টিয়ারিং, সামাজিক কাজ সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আগামী 2 দিন বজ্রসহ বৃষ্টিপাতে সারা দেশে চলমান তাপপ্রবাহের তীব্রতা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর রাজধানীতে আজ রাতেই হতে পারে বজ্রসহ বৃষ্টি। আবহাওয়াবিদরা জানিয়েছেন 6 মে থেকে 11 মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে বজ্রপাত থেকে নিরাপদে থাকার পরামর্শ তাদের। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। উষ্ণতম এপ্রিলের ধকল শেষে মে মাস শুরু হয়েছে তুলনামূলক কম তাপমাত্রা দিয়েই। শনিবারের তাপমাত্রাও ছিল বেশ খানিকটা কম।
তীব্র তাপপ্রবাহে নাকাল রাজধানীবাসী কিছুটা স্বস্তি পেলেও ভ্যাপসা গরম থেকে রেহাই পায়নি। অতি আর্দ্র বাতাসে ঘামে ভিজতে হয়েছে মানুষদের। অনেকটা ভালো লাগতেছে, তার মধ্যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে যার জন্য আরেকটু গরমটা কম লাগতেছে। গাছপালার সংখ্যা কমে, এর জন্য গরম অনেক বেশি। যদি রোড সাইডেও কিছু গাছপালা লাগানো যেত। গতকালকে ভালো স্বাভাবিক তাপমাত্রা ছিল, আজ মানে রাত্রে পর্যন্ত ভালো ছিল, কিন্তু হঠাৎ করে আপনার 10টা-11টার পর দেখেন তাপমাত্রাটা বাড়তেছে। গতকালকে যে পরিমাণ তাপমাত্রা ছিল সেই হিসাবে আজকে অনেকটাই কম, বাট এরকম তাপমাত্রা থাকলে আমাদের জন্য একটু ভালো হয়। আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে সোমবার থেকে দেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনার। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে, তবে মে মাস জুড়ে একাধিক তাপপ্রবাহ থাকবে। 6 মে বাংলাদেশের তাপপ্রবাহ মানে 2-1 জায়গায় থাকলেও সারা বাংলাদেশেই এই তাপপ্রবাহের কমে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আজকে রাত থেকে 11 তারিখ পর্যন্ত প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। সিলেট সহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা কম থাকলেও রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর এলাকায় তাপমাত্রা অনুভূত হচ্ছে বেশি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা শিবচর ভাঙ্গা রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন উদ্বোধন করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। দুপুরে শিবচর স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেলমন্ত্রী জিল্লুল হাকিম, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী টিকিট কেটে ট্রেনটিতে উঠেন এবং বাঁশি বাজিয়ে ট্রেনটি ছাড়েন। ট্রেনটি প্রতিদিন সকাল 7টা 15 ভাঙ্গা স্টেশন থেকে ছেড়ে শিবচর স্টেশন, পদ্মা স্টেশন, পদ্মা সেতু ও মাওয়া স্টেশন হয়ে 9টার মধ্যে ঢাকার কমলাপুরে পৌঁছাবে। এর আগে এই ট্রেনটি রাজবাড়ী থেকে ছেড়ে আসবে ভোর 5টায়। সন্ধ্যা 6টায় ট্রেনটি কমলাপুর থেকে আবারও একই রুটে ফিরে যাবে। কর্মজীবী যাত্রী এবং শিক্ষার্থীরা এই ট্রেনটিতে চড়ে স্বল্প খরচে যাতায়াত করতে পারবেন। দেশে 148টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী 8 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মাগুরা সদর উপজেলা এবং শ্রীপুর উপজেলার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচন। প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা রকমের প্রতিশ্রুতি। প্রচণ্ড গরমে বাড়ি বাড়ি এবং হাট বাজারে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থী ও সমর্থকরা। এদিকে কুষ্টিয়ায় সদর এবং খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তীব্র তাপপ্রবাহের মধ্যেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের জন্য ভোট প্রার্থনা করছেন তারা। এছাড়া চাঁদপুর, কেরানীগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রামেও উপজেলা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীকে সমান চোখে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় রাশেদা সুলতানা এই নির্দেশনা দেন। তিনি বলেন, নির্বাচনে কেউ হামলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। যদি কেউ এই নির্দেশ অমান্য করে তার দায় তাকেই নিতে হবে। আমি 10% ভোট পেয়ে যেতে একটাই নির্দেশনা, আপনারা সব প্রার্থীকে সমান চোখে দেখবেন, নিরপেক্ষতার সাথে দেখবেন, যে হাঙ্গামা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। এটাই আমাদের নির্দেশনা, কমিশনের এটাই নির্দেশনা এবং ওনারা এই নির্দেশনায় প্রতিপালন করবেন। 1983 সালে মৌলভীবাজারে মনু প্রকল্প নামের একটি প্রকল্প বাস্তবায়ন করে সরকার, যার মূল লক্ষ্য ছিল বন্যার কবল থেকে ফসল রক্ষা এবং বোরো মৌসুমে সেচের মাধ্যমে কৃষির উৎপাদন নিশ্চিত করা। কিন্তু 4 দশক পার হলেও সেচ নালার দৈর্ঘ্য বৃদ্ধি না পাওয়া আর সংস্কারের অভাবে প্রতি বছর প্রায় 5000 হেক্টর কৃষিজমি পানির অভাবে অনাবাদি পড়ে থাকে। মনু প্রকল্প নিয়ে মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওর ঘিরে মনু প্রকল্পের অবস্থান। প্রকল্পের আওতাভুক্ত 59 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতর 22,672 হেক্টর জমি রয়েছে। এই জমিতে সেচ সুবিধা দিতে 1983 সালে খনন করা হয় 105 কিলোমিটার সেচ নালা।
4 দশক ধরে এই নালার দৈর্ঘ্য না বাড়ায় প্রতি বছর প্রকল্পের ভেতর প্রায় 5,000 হেক্টর জমি অনাবাদি থাকছে। আবার অনেক স্থানে সঠিকভাবে সংস্কার না করায় কৃষক তাদের জমিতে সময় মতো পানি পাচ্ছেন না। 70-80 বিঘা জমি এর উপরে হয়তো আমার আছে, কিন্তু পানি পাইলাম না, কি তা করবো। আমরা এই পর্যন্ত প্রকল্পর কোনো পানি পাইছি না। এখানে শুধু আমি নাই, এখানে প্রায় জায়গা আছে প্রায় 150 কেয়ার জায়গা, কিন্তু 150 কেয়ার জায়গার মধ্যে কেউ বিন্দু পরিমাণ প্রকল্পর পানি পাইছে না এই সিজনে। এই ড্রেনটা একবারে ছোটো থাকায় আমরা উত্তরাঞ্চলের চাষিগুলায় পানি পাই না, ড্রেনটা উপরের দিকেই বাঙ্গিয়া যায় গিয়া, আমরা নিচু এলাকায় পানি পাই না। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প এলাকায় 105 কিলোমিটার সেচ নালার সাথে আরও 20 কিলোমিটার নতুন সেচ নালা খননের একটি প্রকল্পের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। মেগা প্রকল্প বা এখানে একটি জিওবি বরাদ্দের একটি প্রকল্প গ্রহণ করা হলে আমাদের অতিরিক্ত আমরা প্রায় 20 কিলোমিটার ক্যানেল খনন করব, যার দ্বারা আরও প্রায় 3000 হেক্টর এরিয়াতে ফসলের আবাদ করা সম্ভব হবে। পুরাতন সেচ নালা সংস্কার পাশাপাশি প্রস্তাবিত 20 কিলোমিটার সেচ নালা দ্রুত বাস্তবায়নের দাবি কৃষকদের। এনটিভি নিউজ ডেস্ক। The Center for Policy Dialogue, a think tank, today recommended a minimum wage of Taka 22,776 for tannery industry workers. The proposal, which came in response to the current inflationary pressures and the need for financial security of workers, was given while sharing the key findings of a study at a press briefing. Presenting the findings, the analyst said the study was based on factors such as food and non-food cost, the number of family members, and the number of earning members. আমরা ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22,776 টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। যেখানে আমরা জেনেছি যে শ্রমিক পক্ষের পক্ষ থেকে প্রস্তাবনা রয়েছে 25,000 টাকা, আবার মালিক পক্ষ থেকে তাদের মতো করে তারা 15,000-16,000 টাকার মতো তাদের একটা প্রস্তাবনা রয়েছে। তো আশা করছি যে এই দুটো নিয়ে আলাপ আলোচনা হলে অবশ্যই একটা মধ্যবর্তী একটি জায়গায় গিয়ে একটি ভালো সমাধানে তারা পৌঁছতে পারবেন, এটি আমাদের প্রত্যাশা। A national guideline on heat-related illnesses will be launched on Sunday to protect the children and vulnerable populations from heat-related health risk. The Health Directorate, with UNICEF's support, will launch the national guideline. Meanwhile, the Met Department has raised alarms across Bangladesh with the forecast of stormy weather and significant temperature variations in the coming days. 6 মে বাংলাদেশে তাপপ্রবাহ মানে 2-1 জায়গায় থাকলেও সারা বাংলাদেশেই এই তাপপ্রবাহের কমে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজকে রাত থেকে 11 তারিখ পর্যন্ত প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। The Upazila Council elections will be free of any undue influence, Election Commissioner Rashida Sultana said today. একটাই নির্দেশনা, আপনারা সব প্রার্থীকে সমান চোখে দেখবেন, নিরপেক্ষতার সাথে দেখবেন, যেই হাঙ্গামা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। এটাই আমাদের নির্দেশনা, কমিশনের এটাই নির্দেশনা এবং ওনারা এই নির্দেশনায় প্রতিপালন করবেন। BNP senior leader Mirza Abbas has said BNP did not fall into the trap set by the ruling regime in the Upazila Council elections. He said this while addressing a human chain demanding release of former student leader Habib Rashid in the capital today. Meanwhile, another senior leader, Dr. Abdul Muin Khan, said the opposition parties are not hatching any conspiracy, rather they are organizing themselves for movement. আপনি উৎখাত হন, আপনার সরকার উৎখাত হোক, এটা তো জনগণ চাইছে। আর ক্ষমতায় আসা না আসা এটা কোনো রাজনৈতিক দলের উপর তো নির্ভর করে না, এটা নির্ভর করে জনগণের উপর। গ্রেফতার করে পৃথিবীর কোনো আন্দোলন, কোনো স্বৈর শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় না, আমার জানা নাই। একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে। আমরা আন্দোলন গড়ে তুলছি, আন্দোলন হবে, মুক্ত হবে দেশ।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ২৬ জন, ভাইস চেয়ারম্যান ১৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৬ জন। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় এর আগে ৭৯ নেতাকে বহিষ্কার করে বিএনপি। দেশের ৬০% চামড়া শিল্প কারখানা শ্রমিকদের ন্যূনতম মজুরি দিচ্ছে না বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে ব্রিফিংয়ে গবেষণার এই তথ্য জানিয়ে চামড়া শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৯,০০০ টাকারও বেশি বাড়িয়ে ২২,৭৭৬ টাকা করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। বিসিকের ব্যর্থতার কারণে চামড়া শিল্প নগরীকে পরিবেশ বান্ধব করতে না পারায় রপ্তানি পণ্যের ভালো দাম মিলছে না জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, ন্যূনতম মজুরি খুব বেশি বাড়ালে তা বাস্তবায়নযোগ্য হবে না। হাসানুল শাওনের রিপোর্ট। দেশের চামড়া শিল্পকে এখনো পরিবেশ বান্ধব করতে না পারায় এ খাতের রপ্তানি সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। সাভারের চামড়া শিল্প নগরীর সিইটিপিকে পুরোপুরি কার্যকর করা যায়নি, তাই মিলছে না এলডব্লিউজি সহ আন্তর্জাতিক সনদগুলো। তাই এসব কারখানা থেকে চামড়া ও চামড়াজাত পণ্য কিনতে অনীহা যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতাদের। এ অবস্থায় এ খাতের রপ্তানি আয় প্রতিনিয়ত কমছে। এমন বাস্তবতায় ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য ২০১৮ সালে নির্ধারিত ১৩,৫০০ টাকা ন্যূনতম মজুরি দিচ্ছে না বেশিরভাগ কারখানা। নিজস্ব কার্যালয়ে ট্যানারি শিল্প বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে সিপিডি বলছে, এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি হওয়া উচিত ২২,৭৭৬ টাকা। আমরা ন্যূনতম মজুরি প্রস্তাব করছি ২২,৭৭৬ টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। ট্যানারি শ্রমিক ইউনিয়নের নেতারা মজুরি বৃদ্ধির তাগিদ দিলেও ব্যবসায়ীরা বলেন, সক্ষমতার চেয়ে অতিরিক্ত কোনো মজুরি চাপিয়ে দিলে তা বাস্তবায়ন করতে পারবেন না উদ্যোক্তারা। কষ্ট কমানোর কারণে শ্রমিক বাদ দেওয়া হয়েছে, যারা আছে তাদেরকে মিনিমাম খেয়ে দিয়ে যাতে তারা তার ছেলে মেয়ে নিয়ে মোটামুটি ভাবে বাঁচতে পারে, সেই হিসাবে কিন্তু মজুরিটা হওয়া দরকার। বিসিক যে আমাদেরকে একটা পরিপূর্ণ একটা শিল্প নগরী দিবে, সেটা কিন্তু আপনার সেটা বাস্তবায়ন তারা করেনি। কমপ্লায়েন্সের ঘাটতিতে আমরা ট্যানারিগুলো আমরা উৎপাদনও কমিয়ে দিয়েছি। যদি আমরা প্রফিট না করতে পারি তাহলে আমরা শ্রমিকের আমরা আসলে সেইভাবে আপনার সার্বিকভাবে আপনার যে প্রস্তাবনা দিয়েছে সেটা বাস্তবায়ন করা কোনোভাবে সম্ভব নয়। তবে সব পক্ষের সাথে আলোচনা করে যৌক্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ হবে বলে জানান ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান। আমাদের মালিকপক্ষ বললেন যে স্টাডি যেটা করছে ওই ধরনের মজুরি দেওয়া সম্ভব নয়। আমরা এটা আলোচনা করব বোর্ডে কতটুক দেওয়া যায় কতটুক পারে। চামড়া শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে এ খাতে কমপ্লায়েন্স নিশ্চিতের বিকল্প নেই বলেও জানান বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গণমাধ্যম যত মুক্ত হবে, তার স্বাধীনতা চর্চা করবে, ততই গুজব অপপ্রচার রোধ হবে। বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আরাফাত আরও বলেন, সরকার সকল গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়, পাশাপাশি সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন করলে পূর্ণ সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে সম্পাদক পরিষদ নেতারা বলেন, স্বাধীন গণমাধ্যমকে প্রভাবিত করতে ৯টি আইন আছে, তার মধ্যে অন্তত একটি সহায়ক করার আহ্বান জানান তারা। ডিজিটাল নিরাপত্তা আইনে ভুক্তভোগীদের কারাভোগ সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না বলেও মন্তব্য করেন সিনিয়র সাংবাদিকরা। গণমাধ্যম যত মুক্ত হবে, তার স্বাধীনতা যত চর্চা করবে এবং অপতথ্যের বিপরীতে যত তথ্যের প্রবাহ বৃদ্ধি পাবে, ততই সমাজে গুজব অপপ্রচার এগুলো রোধ হবে। সকল সমালোচনাকে স্বাগত জানাই, তবে যখন সমালোচনার নামে অপতথ্য, মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে এক ধরনের এজেন্ডা বেসড সিস্টেমেটিক ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হয়, সেই বিষয়গুলোকে আমরা একেবারেই ডিনাউন্স করি এবং নিন্দা জানাই। ডিএসএ হতে চলে গেছে, কিন্তু স্ট্যাটিউট বুকসে এখনো ৯টি আইন আছে যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি স্বাধীন সাংবাদিকতাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রভাবান্বিত করে এবং বেসিক্যালি নেগেটিভ। অনেক আইন আছে, সবগুলোই হচ্ছে অপ্রেসিভ, কোনটা করতে পারবে না, সহায়ক কোনো আইন নাই।
দাপুটে জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করলেও লিটন দাসকে নিয়ে হতাশা কাটছে না। বিশ্বকাপের আগে তার ব্যাটিং ব্যর্থতায় দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। তবে ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প এই বিষয় নিয়ে চিন্তিত নন। দ্বিতীয় ম্যাচের লিটনের ব্যাট হাসবে বলে আশাবাদী তিনি। চট্টগ্রামে কাল সন্ধ্যে 6টায় শুরু হবে ম্যাচটি। চট্টগ্রামের সুমন গোস্বামীর ক্যামেরায় কুশল ইয়াসিরের ডেস্ক রিপোর্ট। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে বোলিংয়ের পর ব্যাট হাতে প্রভাব বিস্তার করে ম্যাচের ফল নিজেদের পক্ষে নেয় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা সিরিজের মতো জিম্বাবুয়ের বিপক্ষেও হতাশ করেছেন লিটন দাস। 3 বলে 1 রান করে মাঠ ছাড়েন তিনি। লাল সবুজদের ব্যাটিং কোচ বলছেন রানে ফিরতে লিটন নিয়মিত কাজ করছেন, অচিরেই রানে ফিরতে দেখা যাবে তাকে। লিটন হয়তো রান পাচ্ছে না, তবে প্রচুর পরিশ্রম করছে। খেলোয়াড়রা ব্যাট হাতে উত্থান পতন দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। লিটন রানে ফিরতে মরিয়া, সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলমান সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের চিন্তা নিয়ে খেলছে কিনা এমন প্রশ্নে হ্যাম জানালেন ম্যাচ বাই ম্যাচ জয় চায় বাংলাদেশ। হোয়াইট ওয়াশ কঠিন বিষয়, এখন বিষয়টি নিয়ে ভাবছি না। দারুণ একটি ম্যাচ শেষ করেছি, ম্যাচ ধরে এগিয়ে যেতে চাই। এদিন বাংলাদেশ দল মাঠে অনুশীলন না করলেও দ্বিতীয় টি20তে ঘুরে দাঁড়াতে পুরো দমে প্রস্তুতি নিয়েছে সফররত জিম্বাবুয়ে। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে ব্রাদার্স ইউনিয়নকে 112 রানের বড় ব্যবধানে হারিয়েছে মুমিনুল হক মোসাদ্দেক হোসেনের চট্টগ্রাম আবাহনী লিমিটেড। এম এ আজিজ স্টেডিয়ামে আবাহনীর দেয়া 265 রান তাড়া করতে নেমে 28 ওভার 3 বলে 152 রানে অল আউট হয় ব্রাদার্স। সাদিকুর রহমান 47 ও কাফিল উদ্দিন 34 রান করেন। এছাড়া কেউই 20 রানের ঘর টপকাতে পারেনি। আবাহনীর হয়ে ওবায়দুল্লাহ 5টি উইকেট নেন, 3টি উইকেট আদায় করেন মোহাম্মদ শোয়েব, 1টি উইকেট নেন মোসাদ্দেক। এর আগে প্রথমে ব্যাট করে 39 ওভার 2 বলে 264 রান করে চট্টগ্রাম আবাহনী। আজমল হুদা 60 আর শোয়েব 43 রান করেন। 29 রানের ইনিংস খেলেন মুমিনুল। ব্রাদার্সের হয়ে 3টি উইকেট নেন আরমান হোসেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।